নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মার্কেটের অবস্থা কিন্তু ভালো নেই। আজকের তাসের ঘরের মতো ভেঙে পড়ল বড় বড় কোম্পানিগুলো, অর্থাৎ ভারতবর্ষের যে কোম্পানিগুলোকে ব্লু চিপ অফ ব্লু চিপস ধরা হয় সেই কোম্পানিগুলোই আজকের ভারতীয় শেয়ার বাজারের মধ্যে নিফটি, সেন্সেক্স এবং ব্রডার মার্কেটকে টেনে নামালো বলা যেতে পারে। আজকের যদি ব্রডার মার্কেট বলেন, সেটা যতখানি না ডিসঅ্যাপয়েন্ট করেছে, তার থেকে বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছে আমাদের ভারতবর্ষের সেরা কোম্পানিগুলোর ভীষণ সাধারণ মানের রেজাল্ট। কি উইপ্রো বলুন, কি আইসিআইসিআই ব্যাংক বলুন, কি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বলুন, এই সমস্ত স্টকসগুলোতে বড় কারেকশন এসছে। হ্যাঁ, কিছু ফেস সেভিং অবশ্যই হয়েছে, বিশেষ করে মেটাল কোম্পানিতে। যদি হিন্দুস্তান জিঙ্কের রেজাল্ট দেখেন, বিগত 13টি কোয়ার্টারের মধ্যে সর্বশ্রেষ্ঠ রেজাল্ট করেছে হিন্দুস্তান জিঙ্ক, সেটা নিয়ে আলোচনা করব। যেটা সমস্ত মধ্যবিত্ত বাঙালির চিন্তা বৃদ্ধি করছে বলাটা খুব কম বলা হলো, যেটা তাদের মধ্যে এই আতঙ্ক সৃষ্টি করেছেন যে ভবিষ্যতে তারা আদেও সোনা বা রূপো কিনতে পারবেন। তো আজকে 3 লক্ষ টাকা প্রতি কিলোর ওপর রূপোর দাম চলে গিয়েছে। সোনা আজকের 1.86% বৃদ্ধি পেয়েছে। রূপো প্রায় 15,000 টাকা বৃদ্ধি পেয়েছে। বিশ্ব অর্থনীতি যাচ্ছে কোন দিকে? সোনার দাম সর্বকালীন উচ্চতা, রূপোর দাম সর্বকালীন উচ্চতা। হিন্দুস্তান জিঙ্ক দুর্দান্ত রেজাল্ট করেছে, প্রায় 46%-এর ওপর প্রফিট বৃদ্ধি। তারা 46.5% প্রফিট বৃদ্ধি করেছে, রেকর্ড রেভিনিউ এসছে। 3,879 কোটি টাকা তারা প্রফিট আফটার ট্যাক্স দেখিয়েছে। এটা স্ট্যান্ডার্ড প্রফিটের কথা বলছি, এবং খুব স্বাভাবিকভাবে সেটা রিফ্লেক্টেড হয়েছে স্টকের দামে আজকে প্রায় 3.5%। আজকে আরেকটা কোম্পানির নাম বলবো যেটা আইপিও নিয়ে এসেছিল বাজারে, যেটাকে বলে সলিড পারফরমেন্স, বিনিয়োগকারীদের প্রত্যাশা ছাপিয়ে আজকের উত্থান দেখেছে। সেটা হচ্ছে ভারত কোকিং কোল লিমিটেড। কার সাবসিডিয়ারি? কোল ইন্ডিয়া, বিশ্বের সবচেয়ে বড় কোল প্রডিউসিং কোম্পানি। কোল আজকের লিস্টিং হলো, শেষ পর্যন্ত বন্ধ হয়েছে 75.83% বৃদ্ধি নিয়ে। অশান্ত বাজারেও এরকম ধরনের আইপিও রিটার্ন দিচ্ছে, এটা বিনিয়োগকারীদের নিঃসন্দেহে ভালো লাগবে, বিশেষত যেখানে একের পর এক আইপিও আসছে। বিগত বছর রেকর্ড আইপিও ছিল, কয়েক লক্ষ কোটি টাকার আইপিও এসেছিল, কিন্তু অধিকাংশ আইপিওই তারা ভালো পারফরমেন্স করতে পারেনি, বিনিয়োগকারীদের ওয়েলথ ধ্বংস করেছে। পলিক্যাপ ভালো রেজাল্ট করেছে, যদিও বিগত 4টে কোয়ার্টার তাদের লাম্পি প্রফিট হচ্ছে বটে, কিন্তু ইয়ার অন ইয়ার পলিক্যাপ কেবল কোম্পানি তারা কিন্তু ভালো পারফরমেন্স করেছে। 630 কোটি টাকার উপর প্রফিট তারা বৃদ্ধি করেছে। ওয়েল একসময় ব্লু চিপ কোম্পানি ছিল, নিফটির অংশ ছিল। 2008-এর পতনের পর ওয়েল সেই অর্থে কোনোদিন ফিরে আসতে পারেনি, প্রায় বহু বছর কেটে গিয়েছে। এখন ওয়েল ফিরে আসার চেষ্টা করছে, সরকারি কোম্পানি। তার প্রফিট 3 গুণ হচ্ছে যে সোনা এবং দাম, এই যে রূপোর দাম এ লেভেলে বৃদ্ধি পেয়েছে। তার কারণ কি? তার কারণ বিশ্ব জুড়ে তো বুঝতে পারছেন যে জিওপলিটিক্যাল টেনশন এমনভাবে বৃদ্ধি পাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন সেটা ঠিক করছেন কি? উত্তর সবাই জানেন যে সেটা ঠিক করছেন না। কি করেছেন? ঘোরতর অন্যায় করে চলেছেন। গ্রিনল্যান্ড নেওয়ার যে বায়না তিনি শুরু করেছিলেন, এরপর গ্রিনল্যান্ড না দিতে চাওয়ায় ন্যাটো অর্থাৎ ইউরোপীয় দেশের বিভিন্ন সৈন্য দল, খুব যদিও সিম্বলিক, মোটামুটি 80 জন সৈনিক বিভিন্ন দেশ থেকে, গোটা শতেক দেশ থেকে সেখানে সৈনিক পাঠিয়েছে গ্রিনল্যান্ডে, অ্যাপারেন্টলি যে আমরা প্রোটেক্ট করতে রাজি আছি গ্রিনল্যান্ডের সভরেন্টিকে। ডোনাল্ড ট্রাম্প খেপে গিয়ে ইটালি, ফ্রান্সের মতন 7-8 দেশ, তার মধ্যে ডেনমার্ক রয়েছে, 10% ট্যারিফ বসিয়েছেন এবং বলছেন যে যদি গ্রিনল্যান্ড না পাই তাহলে এই দেশগুলো থেকে যে পণ্যগুলো আমেরিকাতে রপ্তানি করা হয় তাদের উপর এই সামনে জুন মাস থেকে 25% ট্যারিফ আমি বসিয়ে দেবো। ইউরোপীয় ইউনিয়ন তারা ভীষণ বিরক্ত হয়েছে, তারা বলছে ফাইন, তাহলে আমেরিকার সঙ্গে যদি এই বাণিজ্যিক এই ধরনের আমেরিকা ব্যবহার করে, তাদের প্রেসিডেন্ট যদি ব্যবহার করেন,
সেক্ষেত্রে আমরাও এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টে যাব না, আমরাও এটাকে আটকে দেবো। তো দুদিক থেকেই ধাক্কা খাচ্ছে। একদিকে রাশিয়ার আতঙ্কে তারা মরে রয়েছে, এখন তাদের যাদেরকে সবচেয়ে কাছের বন্ধু হিসেবে ধরতো সেই আমেরিকা, তারা সম্পূর্ণভাবে শত্রু মনোভাবাপন্ন হয়ে উঠেছে, গ্রিনল্যান্ড দখল করার চেষ্টা করছে। এবং এই যে ডোনাল্ড ট্রাম্পের যে কীর্তিকলাপ, এর ফলে মানুষের ডলারের ওপর পড়ুন, বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক বা বিভিন্ন দেশের ডলারের উপর ভরসা দিনের পর দিন কমে যাচ্ছে। তারা বুঝতে পারছেন যে আমেরিকান বন্ডে বিনিয়োগ করা এক প্রকার ডেঞ্জারাস, কারণ ডোনাল্ড ট্রাম্প যেভাবে আমেরিকার অর্থনীতিকে খাদের ধারে ঠেলে নিয়ে যাচ্ছেন, যে কোনো দিন আমেরিকান অর্থনীতি যদি কোল্যাপস করে মানে রিসেশনের মুখে চলে যায়, সেক্ষেত্রে তাদের বন্ড, তাদের পারচেস করা আমেরিকান বন্ড নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবে। তারা বন্ড সেল করে যাচ্ছেন, এবং সেল করলে তো কোথাও না কোথাও তো তাদের বিনিয়োগ করতে হবে। কোথায় বিনিয়োগ করছেন? তারা সোনা কিনছেন বা রূপো কিনছেন। টনকে টন যদি কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা কিনতে থাকে নিজেদের দেশের জন্য, খুব স্বাভাবিকভাবে রিটেল ইনভেস্টার্সরা কি সেইটা ছুঁতে পারবেন? তার ফলে যা হওয়ার তাই হচ্ছে, দিনের পর দিন সোনার দাম বেড়েই চলেছে, এবং এই সোনার দাম কোথায় গিয়ে উঠবে আমাদের কোনো ধারণাই নেই। রুপোর দাম কোথায় গিয়ে উঠবে সেই কোনো ধারণাই কিন্তু আমাদের নেই, কারণ যতদিন জিওপলিটিক্যাল টেনশন চলবে, যতদিন আমেরিকা এই ধরনের অত্যাচার চালাবে, ততদিন সোনার উপর প্রতি আকর্ষণ বজায় থাকবে, ডলারের শক্তি কমবে, এবং ডলারের যত শক্তি কমবে, ডলারের ইন্ডেক্স যত শক্তি কমবে, আমেরিকান বন্ড পারচেস করাটা যতখানি কমে যাবে, ততখানি প্রেশার বাড়বে প্রেশাস, সেমি প্রেশাস, বেস মেটালসগুলোর ওপর। প্রাকৃতিক গ্যাস আজকে খেয়াল করে দেখেছেন 11% উপর বৃদ্ধি পেয়েছে, কারণ মানুষ আতঙ্কে রয়েছে। সোনা বা রূপোর যে দাম তীব্র গতিতে উত্থান চলছে, ঊর্ধ্বমুখী উত্থান, সেটা কি স্বাভাবিক? প্রত্যেকেই বুঝতে পারছেন স্বাভাবিক নয়। রূপো যে মাত্র এই কেবলমাত্র জানুয়ারি মাসেই যদি 5 তারিখ থেকেই দেখি, প্রায় মোটামুটি 23% মতন বৃদ্ধি পেয়ে গেছে। সোনাও মোটামুটি প্রায় 8% বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে। মধ্যবিত্তের হাত থেকে সোনা বা রূপো ক্রমাগত সরে যেতে চলেছে, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। উইপ্রো, আইসিআইসিআই ব্যাংক, রিলায়েন্স, এই তিনটে, উইপ্রো তো দেখলেন আজকে 6%-এর উপর পতন, আইসিআইসিআই ব্যাংক প্রায় 2%-এর উপর পতন, রিলায়েন্স প্রায় 3%-এর উপর পতন। কেন এলো? এরা তো আউটস্ট্যান্ডিং কোম্পানিজ। তার কারণ হচ্ছে খুব সহজ করে বোঝার চেষ্টা করি। একটি কোম্পানি যত ভালো রেভিনিউ জেনারেট করবে, যত ভালো প্রফিট বৃদ্ধি করবে, তত কিন্তু সেই শেয়ারের প্রতি বা সেই শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পাবে। উইপ্রো ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট করেছে, আইসিআইসিআই ব্যাংকের প্রফিট ইয়ার অন ইয়ার কমে গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অত্যন্ত ফ্ল্যাট রেজাল্ট করেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিগত কয়েক বছরের রেজাল্ট বলার মতনই নয়। খুব স্বাভাবিকভাবে, শুধু তাই না, কয়েকটা ওভারহ্যাং রয়েছে। প্রথম কথা হচ্ছে তাদের নিউ এনার্জি বিজনেস কবে থেকে প্রফিটেবল হবে কেউ জানে না, এক। 2 নম্বর, তারা জিও যে প্ল্যাটফর্ম রয়েছে সেটা কবে এক্স্যাক্টলি সেটা লিস্টিং করাবে সেটা কেউ জানে না। তারা রিটেল, তাদের যে প্ল্যাটফর্ম রয়েছে বা ভার্টিক্যাল রয়েছে, সেটা কবে তারা লিস্টিং করাবে সে সম্বন্ধে কোনো ক্ল্যারিটি নেই। যারা বিনিয়োগকারী বা যারা ট্রেডার, তারা এই ধরনের কোম্পানিজগুলোর প্রতি ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে। ভালো রেজাল্ট করলে মানুষ তার কদর দেন। হিন্দুস্তান জিঙ্ক রেজাল্ট ভালো করেছে, সেটা রিফ্লেক্টেড হচ্ছে তার শেয়ার প্রাইসের মাধ্যমে। এগুলো কিন্তু কোনো রিকমেন্ডেশন না, আগেই বলে রাখি, কেবলমাত্র যা ঘটেছে শেয়ার মার্কেটে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কপার যদি বেস মেটাল ধরেন, হঠাৎ করে ফিরে এলাম বেস মেটাল, এই বেস মেটাল যদি আজকে দেখেন, আজকে 1% উপর বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সমস্ত মেটাল স্টকসগুলোতে আমরা একটা নিয়মিত উত্থান দেখতে পাচ্ছি। তার কারণ গোটা বিশ্বজুড়ে সাপ্লাই ডিম্যান্ড মিসম্যাচ হচ্ছে। মানুষজন যত না বেশি প্রয়োজন তার থেকে বেশি হেজিং হিসাবে এগুলোকে ব্যবহার করছেন, এবং শুধু তাই না, স্পেকুলেটার্সদের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি হয়ে যাচ্ছে। ইটিএফ লোক পাগলের মতন কিনে চলেছেন, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডগুলো সবচেয়ে বেশি ঘা খেয়েছে। উইপ্রো প্রায় 8%, আরবিএল ব্যাংক খুব খারাপ, তাদের পারফরমেন্স 6.5%-এর উপর পতন। গোদরেজ প্রপার্টিজ প্রায় 4.5%-এর কাছাকাছি, রিলায়েন্স 3%, কেফিন টেকনোলজিস প্রায় 3%। ইয়েস ব্যাংক রেজাল্ট ভালো করেছে কিন্তু বিনিয়োগকারীদের পছন্দ হয়নি, 3.5%। টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস প্রায় 3.5%। এবং তার কারণ হিসাবে ডেফিনেটলি আপনারা জানেন যে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলসের যে ভার্টিক্যাল ল্যান্ড রোভার জাগুয়ার, সেটা তৈরি হয় কিন্তু ইউরোপের দুটো দেশে, তার মধ্যে একটা হচ্ছে ইউনাইটেড কিংডমস। এবং আমেরিকাতে
যে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস বা ল্যান্ড রোভার জাগুয়ার যেটা রপ্তানি হয়ে থাকে সেটা কিন্তু ইউনাইটেড কিংডম থেকে হয়ে থাকে। সুতরাং ইউনাইটেড কিংডমের ওপরও 10% ট্যারিফ বসেছে আমেরিকা। সুতরাং সেটা নেগেটিভলি এফেক্ট করবে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলসের মতন অন্যান্য গাড়ি কোম্পানিগুলো যারা ইউরোপ থেকে আমেরিকাতে রপ্তানি করে থাকে গাড়ি। এক্ষেত্রেও সেটা এফেক্টেড হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। সোনা বিএলডব্লিউ আরেকটা অটো অ্যান্সিলিয়ারি কোম্পানি ধাক্কা খেয়েছে। মাদার্স অ্যান্ড সুমি যাদের প্রেজেন্স ইউরোপে রয়েছে এবং ইউরোপ থেকে যে ভারতীয় কোম্পানিগুলো এক্সপোর্ট করে থাকে আমেরিকাতে তারা কিন্তু আজকে ঘা খেয়েছে। আজকে স্মল ক্যাপ 1%-এর উপর 1.24%-এর কাছাকাছি পতন নিয়ে ট্রেড করছিল। ফাস্ট মুভিং কনজিউমার গুডস আমাদের বাঁচিয়ে দিয়েছে বলা যেতে পারে। আজকে বিএসসি ফাস্ট মুভিং কনজিউমার গুডস সেই ইন্ডেক্স বা ইন্ডাইস সেটা 0.42% উত্থান নিয়ে ট্রেড করছিল। বাকি হলো নিফটি 100 পয়েন্টের উপর পতন, সেন্সেক্স মানে বিএসসি সেন্সেক্স 285 পয়েন্টের উপর পতন। ব্রডার মার্কেট ঘা খাচ্ছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে 52 সপ্তাহের নিম্ন স্তর ছুঁয়েছে। 52 সপ্তাহের নিম্ন স্তর মানে বিগত 52 সপ্তাহ বা এক বছরে যতদিন ট্রেডিং হয়েছে তার মধ্যে সবচেয়ে কম দামে ট্রেড হচ্ছে আজকে এই স্টকসগুলো বা এই কোম্পানির স্টকসগুলো। গোদরেজ প্রপার্টিজ, তেজাস নেটওয়ার্কস তো বহু মাস ধরে আন্ডার পারফর্ম করছে। ব্রিগেড এন্টারপ্রাইজেস, Crompton Greaves Consumer, Indian Hotels, Newgen Software, Action Construction, Happiest Minds, Inox Paint, Whirlpool, Sumitomo Chemicals, Bajaj Housing Finance, LT Technologies, Bata India, Raymond Page Industries, IRCTC, ITC, Dixon Technologies, Polymedicure। এবার বলুন তো এই কোম্পানিগুলো কোনোটা কি খারাপ কোম্পানি? যাক, কোল ইন্ডিয়ার আজকে নিঃসন্দেহে কোল ইন্ডিয়ার শেয়ার হোল্ডাররা খুশি, তার কারণ ভারত কোকিং কোল লিমিটেড এটা লিস্টিং হয়েছে। বাকি 15% যেটুকু স্টেক কোল ইন্ডিয়া রয়েছে বিসিসিএল এর, সেখানেও তারা সেটা ছেড়ে দেবে অফার ফর সেলের মাধ্যমে সামনে 6 মাসের মধ্যে। উপরন্তু যে কটা সাবসিডিয়ারি রয়েছে সেটা তারা 2030-এর মধ্যে তারা সমস্ত কিছু লিস্টিং করিয়ে দেবে। এই খবরটা আমি নিয়েছি মানি কন্ট্রোল থেকে। অলরেডি দুটো তৈরি হচ্ছে, মহানদী কোলফিল্ডস এবং সাউথ ইস্টার্ন কোলফিল্ডস, এই দুটি সাবসিডিয়ারি কোল ইন্ডিয়ার সামনে কয়েক মাসের মধ্যে লিস্টিং হবে। এছাড়া অন্যান্য যে কোম্পানিসগুলো সাবসিডিয়ারিজ রয়েছে তার মধ্যে রয়েছে ইস্টার্ন কোলফিল্ডস, সেন্ট্রাল কোলফিল্ডস, ওয়েস্টার্ন কোলফিল্ডস, নর্দার্ন কোলফিল্ডস, এই কোম্পানিসগুলো। এছাড়া সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট, এইটা আরেকটা সাবসিডিয়ারি, সেটারও লিস্টিংয়ের কথা চলছে, সামনের কয়েক মাসের মধ্যেই হবে। যাই হোক, আজকে শেষ করব। মার্কেটে শর্ট টার্ম ভোলেটিলিটি সবসময় থাকবে, এটা মানতে হবে। বিশ্ব জুড়ে জিওপলিটিক্যাল টেনশন থাকলে আমাদের কোম্পানিগুলো নেগেটিভলি রিয়্যাক্ট করবে, বিশেষ করে যেগুলো এক্সপোর্টমুখী। ভারতবর্ষে যে কোম্পানিগুলো ব্যবসা করে তাদের ব্যবসা যদি বিনিয়োগকারীদের পছন্দ না হয়, তাদের প্রফিট বা তাদের রেভিনিউ বৃদ্ধি যদি কোয়ার্টারলি যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে নেগেটিভলি রিয়্যাক্ট করতেই পারে কোম্পানির শেয়ার। এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। যদি ফান্ডামেন্টালি কোনো পরিবর্তন না হয়, স্ট্রাকচারালি কোনো পরিবর্তন না হয় একটা কোম্পানিতে, তারা কিন্তু ওভার লং পিরিয়ড অফ টাইম ভালো পারফরমেন্স করে দেখাতে সক্ষম। আজ যে কোম্পানিসগুলোর আলোচনা করছি, আজ থেকে যদি 10 বছর আগেও দেখেন বা 15 বছর আগেও দেখেন, এই সমস্ত ডেটা আপনারা কিন্তু পেয়ে যাবেন ইন্টারনেটে। 20 বছর আগে এই স্টকটার দাম দেখুন, বা 10 বছর আগে দেখুন, বা 5 বছর আগে দেখুন, দেখবেন যে এরা কিন্তু সিগনিফিকেন্ট ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিসগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। বা যে অ্যাসেট নিয়ে আলোচনা করছি তাতে হয়তো আমাদের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। এবং স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস দেওয়া হয় না। আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। এবং সবার শেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে কিছুমাত্র ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। নমস্কার।